সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রতিবেশী দেশের যুদ্ধে শঙ্কায় নিটওয়্যার শিল্পের ব্যবসায়ীরা, পোশাক খাতের কাঁচামাল আমদানি নিয়ে উদ্বেগ। সভা সমাবেশে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার, বলছেন নেতারা, দেবেন নির্দেশনা। দেশের মোট জনসংখ্যার 11% থ্যালাসেমিয়ায় বাহক, বিয়ের আগে রক্ত পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। ভারত পাকিস্তানের যুদ্ধ সংঘাত বহু পুরনো। 1947 সালে দেশ দুটি ভাগের পর বেশ কয়েকবার যুদ্ধে জড়ায়, যার বেশিরভাগই কাশ্মীর ইস্যুতে। এতে প্রাণ হারান বহু মানুষ। চিরবৈরী ভারত পাকিস্তানের সংঘাত এবারই নতুন নয়। 1947 সালে দেশ ভাগের পর জন্ম হয় ভারত ও পাকিস্তানের। তারপর থেকেই দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয়েছে। তার মধ্যে বেশিরভাগ যুদ্ধই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে। 1947 সালের 15 আগস্ট উপমহাদেশে 2 শতাব্দীর ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এরপরই উপমহাদেশটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং হিন্দু ভারতে বিভক্ত হয়ে পড়ে। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করে দেশ দুটির জন্ম হয়। সে সময় সংঘাতে কমপক্ষে 10 লাখেরও বেশি মানুষ নিহত এবং অন্তত 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। 1965 সালের আগস্টে পুনরায় কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় দুই দেশের মধ্যে। পাকিস্তান সে সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধারের চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেপ্টেম্বরে যুদ্ধবিরতি হয় দেশ দুটোর মধ্যে। তবে এই যুদ্ধেও হাজারো মানুষ নিহত হয়। 1971 সালেও বাংলাদেশের স্বাধীনতাকে ঘিরে ভারতের সঙ্গে শেষ মুহূর্তে যুদ্ধে জড়ায় পাকিস্তান। 1989 সালে বিতর্কিত ভূখণ্ড কাশ্মীরে বিদ্রোহ শুরু হয়, যা 1 বছর পর্যন্ত স্থায়ী হয়। সে সময় পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়ন এবং তাদের অস্ত্র প্রশিক্ষণে সহায়তা করার অভিযোগ করে ভারত। 1999 সালের মে-জুলাই মাসে কাশ্মীরের কার্গিলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানি সেনাদের ছদ্মবেশে অনুপ্রবেশের কারণে এ যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। সংঘাতে 10 সপ্তাহে কমপক্ষে 1000 মানুষের মৃত্যু হয়। শেষে আন্তর্জাতিক কূটনৈতিক সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হয়। 2019 সালের ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে 40 জন ভারতীয় সেনা নিহত হন, যার ফলে ভারতও পাল্টা হামলা চালায়। এরপর থেকেই মূলত আবার শুরু হয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যা আরও উস্কে দিয়েছে পেহেলগাঁওয়ের ঘটনা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের এমন হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। সামরিক হামলার নিন্দা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারেক রহমান। তিনি আরও লেখেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে। ভারত পাকিস্তান ইস্যুতে কথা বলতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী ইশরাত সুমা। তার সাথে একটু আলোচনা করে নিতে চাই। সুমা, স্বাগত আপনাকে স্টুডিওতে। আপনার প্রতিবেদন একটু আগে দেখছিলাম। ভারত পাকিস্তানের সংঘাত তো বহু পুরনো। এবার যে উত্তেজনাটি তৈরি হয়েছে, সেটি আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ধীরে ধীরে? আপনি আজ দিনভর এই ইস্যুটি নিয়ে নজর রেখেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষকদের সাথেও আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? দেখুন, যেমনটা আমরা বলছিলাম যে চিরবৈরী দুই দেশ, তারা কিন্তু 1947 সালে দুই দেশ ভাগ যখন হয়ে গেছে, তখন ওই দুই দেশ ভাগ হওয়ার পর থেকেই কিন্তু তাদের এই সংঘাতটা রয়েছে এবং এটা কিন্তু কাশ্মীর নিয়েই মূলত এই সংঘাতটা তাদের রয়েছে। আজ আমি সারাদিন যতটুকু জানতে পেরেছি যে আমি একটু আগেও কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি কিন্তু জরুরি বৈঠক করেছেন, নিরাপত্তা বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন যে এর জবাব দিতে হবে। অর্থাৎ এইটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি যে পাকিস্তানও জবাব দেবে এবং ওদিকে কিন্তু ভারত বলে রেখেছে যে পাকিস্তান যদি জবাব দেয় তাহলে তারা পাল্টা প্রত্যাঘাত করবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পাকিস্তান যদি জবাব দেয়, ভারত আবার পাল্টা প্রত্যাঘাত করবে এবং পাকিস্তানও চুপ বসে থাকবে না। অর্থাৎ এটা দীর্ঘ হতে পারে।
সম্পূর্ণটা নির্ভর করছে পাকিস্তানের উপর, এবং পাকিস্তান সুমা, বলছে যে আমাদের আত্মরক্ষার কিন্তু আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, তারা এটা বলেই একটি করতে চাচ্ছে। হ্যাঁ, প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে এবং এটি যুদ্ধের শামিল, এমনটিও বলেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেক্ষেত্রে আসলে এই পাল্টা হামলাটি কখন হতে পারে সেই বিষয়ে কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে? সম্পূর্ণ নির্ভর করছে পাকিস্তানের উপর, যেহেতু তারা সেনাবাহিনীকে অনুমতি দিয়েছেন। তারা কিন্তু জরুরি নিরাপত্তা যে বৈঠক হয়েছে সেখানে সেনাবাহিনীকে বলা হয়েছে তোমরা প্রয়োজনে প্রস্তুত হও এবং জবাব দাও। এখন এটা সম্পূর্ণ পাকিস্তানি সেনাবাহিনীর উপর নির্ভর করছে যে তারা কখন জবাবটা দেবেন। সেটা রাতেও হতে পারে, সেটা ভোরের দিকে হতে পারে, সেটা আগামীকাল হতে পারে, সেটা পরশু হতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে। তবে যেরকম পরিস্থিতি যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে সেটা খুব দ্রুতই তারা পাল্টা আঘাত করতে পারে। সেক্ষেত্রে আসলে এদিকে কিন্তু ভারতেও দফায় দফায় নিরাপত্তা পর্যায়ে জরুরি বৈঠক হয়েছে। জাতিসংঘ কিন্তু দুই দেশকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র একে লজ্জাজনক বলেছে, ডোনাল্ড ট্রাম্প একদম শুরুতেই বলেছেন ইটস আ শেম, এবং চীন একে দুঃখজনক বলেছেন, এবং অন্যান্য দেশও কিন্তু এই সংঘাতটি যেন এড়ানো যায় যে কোনোভাবে সেই বিষয়ে আহ্বান জানিয়েছে। সেক্ষেত্রে এই আন্তর্জাতিক চাপ কি এই দুটি দেশ উপেক্ষা করতে পারবে কিনা বা সম্ভব হবে কিনা তাদের পক্ষে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে? দেখুন, একটা যুদ্ধ, দুই দেশের যুদ্ধ লাগলে কিন্তু ভুক্তভোগী কিন্তু আশেপাশে সেই দুই দেশও হয়, আশেপাশে সব দেশও হয়, এবং সবসময় কিন্তু আন্তর্জাতিক চাপ থাকে সব দেশের উপর। আমরা যেমনটা দেখেছি রাশিয়া ইউক্রেনের উপর কিন্তু প্রচুর আন্তর্জাতিক চাপ রয়েছে, কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন এটা সম্পূর্ণ পাকিস্তান এবং ভারতের উপর নির্ভর করে। তবে যতটুকু নিরাপত্তা বিশ্লেষকরা এবং আমাদের দেশের বিশ্লেষকরা বলছেন যে এটা আসলে দীর্ঘ যুদ্ধের দিকে, যেটা হচ্ছে বড় ধরনের যুদ্ধের দিকে নাও যেতে পারে, কারণ তারা সেরকম প্রস্তুতি নেয়নি। এটা হয়েছে যে কাশ্মীরের যে পেহেলগাঁওয়ে যে কাণ্ডটা হয়েছে, ভারত তার একটা জবাব নিল, তার একটা প্রতিশোধ নিল। এখন পাকিস্তান যদি পাল্টা আঘাত করে তাহলে আবার দেখা যাবে এটা দীর্ঘ হতে পারে। এখন সম্পূর্ণটা আসলে ডিপেন্ড করছে যে পাকিস্তান কিভাবে তারা একটা হামলা করে বা কিভাবে পাল্টা আঘাত করে। এবং যেটা আপনি বলছেন যে আন্তর্জাতিক চাপ, আমরা কিন্তু দেখেছি যে ইতিমধ্যে বেশ কিছু দেশ পাকিস্তানের পক্ষে চলে গিয়েছে, কিছু দেশ আবার ভারতকে বলেছে আমরা তোমার সাথে আছি, এবং তারাও কিন্তু এখানে দুই ভাগ হয়ে গিয়েছে। অতএব তারা কিন্তু আন্তর্জাতিক, যখন একটা যুদ্ধ হয় তখন কিন্তু রাজনৈতিক একটা বিষয় থাকে, অর্থনৈতিক বিষয় থাকে। এই দুইটা চাপ কিন্তু তারা উপেক্ষা করতে পারবে না। সুতরাং এখানে উপেক্ষা করা যাবে না। বাট দেখার বিষয় যে এখন সম্পূর্ণটা নির্ভর করছে পাকিস্তানের উপর, যেমনটা আমি শুরুতেই বলেছি যে তারা পাল্টা আঘাতটা কিভাবে করবে, এবং ভারত বলে দিয়েছে যদি পাকিস্তান না আঘাত করে তাহলে আমরা কিন্তু আর কোনো রকম কোনো আঘাত করব না। জি, আপনি আশঙ্কার কথা বলছিলেন যে কি প্রভাব পড়তে পারে। আসলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু কোন পরিস্থিতিতে যাবে সেটি এখনই বলা যাচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সাথে তো আপনার কথা হয়েছে, এর প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে যদি আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যায়? ভয়াবহ পরিস্থিতির দিকে গেলে বাংলাদেশে অবশ্যই প্রভাব পড়বে, কারণ দেখুন বাংলাদেশের 3 পাশেই কিন্তু ভারত দিয়ে ঘেরা আমরা, এবং আমাদের কিন্তু পাকিস্তান ভারত দুই দেশের সাথে আমাদের বাণিজ্য আছে। ইতিমধ্যে কিন্তু এই যে এটা কিন্তু আমরা পুরোপুরি যুদ্ধ বলতে পারি না, বাট এটা দুই দেশের পাল্টা আঘাত চলছে। আমরা দেখেছি ইতিমধ্যে 500-র বেশি ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং পাকিস্তান ভারত পরিবর্তন করেছে এবং তারা 500-র বেশি ফ্লাইট তারা বাতিল করে দিয়েছে। তো এতে কিন্তু এটা কিন্তু বিভিন্ন দেশের যে এভিয়েশন খাত সেটা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যখন আপনি বলছেন যদি ভয়ঙ্কর দিকে যায়, এটা যদি আরো বৃহত্তর যুদ্ধের দিকে আগায়, সেক্ষেত্রে কিন্তু সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে। তখন কিন্তু দেখা যাবে যে এটা একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশের সাথে ভারতের সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা এই বিষয়ে কিন্তু বাণিজ্য একটা খুব ব্যাঘাত ঘটবে, এবং ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সব দেশ। আমাদের শুধু বাংলাদেশ, পাকিস্তান, ভারত না, আশেপাশে কিন্তু আমাদের নেপাল রয়েছে, আমাদের মায়ানমার রয়েছে, সব দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা যেমনটা দেখছি বিশ্ব বাণিজ্যও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই, বা আমেরিকা চীনের সাথে বাণিজ্য যুদ্ধ হচ্ছে। সুতরাং সেই দিক থেকে যদি এখন আমরা আঞ্চলিকভাবে একটা বাণিজ্য যুদ্ধের দিকে বা একটা যুদ্ধের দিকে এগিয়ে যাই, তার প্রভাব প্রচুর পড়বে আমাদের উপর, রাজনৈতিকভাবেও পড়বে, বা সেটা হচ্ছে বাণিজ্যিকভাবেও পড়বে, অর্থনৈতিকভাবেও পড়বে, এবং ভুগতে হবে কিন্তু সব দেশকেই এই যুদ্ধের কারণে। এবং একটি নিরাপত্তার বিষয়ও রয়েছে, আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ আইজিপি বাহরুল আলম কিন্তু বলেছেন, পুলিশ সুপারদেরকে সতর্ক করে দিয়েছেন যেন সীমান্ত নিয়ে তারা যথেষ্ট নজরদারিতে থাকে। ইশরাত সুমা, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।
আমার সাথে এতক্ষণ স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ইশরাত সোমা। ভারত পাকিস্তানের চলমান সংঘাত পরিস্থিতি সার্কভুক্ত দেশের অর্থনীতির জন্য বড় হুমকি বলে দাবি বস্ত্র খাতের ব্যবসায়ীদের। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান নিটওয়্যার শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইর নেতারা। তারা বলেন, প্রতিবেশী দেশের এই যুদ্ধের ফলে বাংলাদেশের কাঁচামাল আমদানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প। এ খাতের কাঁচামাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় তুলা, সুতা এবং কেমিক্যাল। এর মধ্যে প্রতি বছর 10 লাখ টন সুতা আমদানি করা হয় প্রতিবেশী ভারত পাকিস্তান থেকে। এসব দেশ থেকে কিছু পরিমাণ আমদানি হয় ডেনিম কাপড়ও। এছাড়া দেশের চাহিদার 20% কেমিক্যাল আমদানি হয় প্রতিবেশী এই দুটি দেশ থেকে। কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শঙ্কায় ফেলেছে এই অঞ্চলের অর্থনীতিকেও। দেশের ব্যবসায়ীরা বলছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব এখনো বিশ্ব বয়ে বেড়াচ্ছে। ভারত থেকে সুতা, তুলা সহ ভোগ্যপণ্যের আমদানি হয়। এসব খাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তাদের। ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের কটন, তারপরে সুতা, ডাইস, কেমিক্যাল ইত্যাদি নানা কিছু কিন্তু আমাদের এই টেক্সটাইল সেক্টরের কিন্তু আমদানি রয়েছে। তো যুদ্ধবিগ্রহ হলে হয়তোবা ওইভাবে আমরা ক্ষতিগ্রস্ত না হলেও অর্থনীতি কিন্তু তাদের ওই দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। ফলে হয়তো মূল্য বেড়ে যেতে পারে কোনোটার, সেটাও আমাদেরকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরো বলেন, কড়াকড়ি আরোপ করলে সীমান্ত বাণিজ্য অনেকটা বাধাগ্রস্ত হবে। ফলে আমাদের যে সীমান্ত বাণিজ্য এটা অনেকটা বাধাগ্রস্ত হবে। এতে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ আমরা সবাই এখানে কম বেশি ক্ষতিগ্রস্ত আমরা হব। রপ্তানিতে এসব ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর কাঠামোয় নানা ধরনের বৈষম্য দূর করার দাবিও জানান ব্যবসায়ী নেতারা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলেও তার দলীয় সভা সমাবেশে অংশগ্রহণ করার মতো নয়। রাজনীতিতে তার সক্রিয় হওয়ার বিষয় নির্ভর করছে পরিবারের ওপর। বিএনপি নেতাদের দাবি, সঠিক সময় চিকিৎসা পেলে খালেদা জিয়া আরও আগে সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারতেন। যুক্তরাজ্যের লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক ও মানসিকভাবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সভা সমাবেশে অংশ নেওয়ার মতো অবস্থা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর। বেগম খালেদা জিয়ার যে পজিশন, তিনি দলের চেয়ারপারসন, হয়তো তাকে মিছিল মিটিংয়ে সরাসরি অংশগ্রহণ করতে হবে, কিন্তু তিনি যে ডিসিশন, সেই ডিসিশন মেকিংয়ে তো তার ভূমিকা সবসময় ছিল। বিএনপি নেতারা বলছেন, বেগম জিয়া সরাসরি দলের কার্যক্রমে যোগ না দিলেও তার পরামর্শেই দল চলবে, আর রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার। আমরা চাচ্ছি তার দোয়া, কারণ উনি তো তার ছেলেকে তার মতো করে গড়িয়ে তুলেছে। আমাদের ভরসা আল্লাহর পরে তার উপরে আছে। এখন ওনার পারিবারিক সিদ্ধান্ত নেবেন, এটা আমাদের দলের সিদ্ধান্ত। আমরা তো চাইবই আমাদের নেত্রী আমাদের কাছে থাকুক। বিএনপি নেতাদের দাবি, সঠিক সময়ে বেগম জিয়া চিকিৎসা সেবা পেলে আরও আগে সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারতেন। সময়ের চিকিৎসা সময় না করলে একেবারে সুস্থ হওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। এতদিন পরে উনি বিদেশে যে চিকিৎসা নিয়ে এসেছেন এবং সুস্থ হয়ে এসেছেন, তাতে মনে হয় যদি ওই সময় যে পাঠানো হতো, তাহলে আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, বাংলাদেশের নেত্রী খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে পারতেন। বিএনপি নেতাকর্মী ও সমর্থক সহ পুরো দেশ খালেদা জিয়ার ছায়াতলে থাকবে বলে আশা দলটির নেতাদের। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় 6 থেকে 8 হাজার নবজাতক। বর্তমানে দেশের মোট জনসংখ্যার 11.4% থ্যালাসেমিয়ার বাহক। বংশগত এই রক্তরোগ প্রাণঘাতী না হলেও এর চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের আগে রক্ত এবং গর্ভধারণের পর ভ্রূণ পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। 2 বছর বয়সী আবদুল্লাহ আফরাদ থ্যালাসেমিয়া নিয়েই জন্মেছে। জন্মের পর থেকে প্রতি মাসেই রক্ত দিতে হচ্ছে তাকে। আফরাদের বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। তারা জানান, রোগটি সম্পর্কে সঠিক নির্দেশনা না পাওয়ায় তাদের বিষয়টি বুঝতে সমস্যা হয়েছিল। দুঃখজনক হচ্ছে আমাদের ডাক্তারই এত অসচেতন। আমি এই রিপোর্টটা
প্রায় 3-4 জন ডাক্তারকে দেখিয়েছে, আমার নিজের পরিচিত ছিল তাদেরকেও দেখিয়েছে। সবারই হচ্ছে কথা এটাই যে সে যেহেতু বাহক তার কোনো সমস্যা নেই। নর্মালি যে গ্রোথ হওয়ার কথা অথবা ওর যে ওয়েট থাকার কথা সেটা ছিল না, আর হচ্ছে 1 বছর বয়স থাকাকালীন সময়ে ওর হচ্ছে কন্টিনিউয়াসলি জ্বর ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুষ্পিতা চৌধুরী হাসপাতালে গিয়ে প্রতি মাসেই নিতে হচ্ছে রক্ত। থ্যালাসেমিয়ার বাহক পুষ্পিতার বাবা জানান তার 2 সন্তানের মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত। নিয়মিত রক্ত সংগ্রহ করা এবং এর খরচ অনেক বেশি। আমার ব্লাড যদি না নেই তাহলে 1 মাস পর পর নিতে হয়, যদি না নেই শরীর দুর্বল লাগে, খাওয়া দাওয়া কমে যায়। 22 থেকে 24 দিনের অন্তর অন্তর তাকে ব্লাড দিতে হয়। ব্লাডটা পাবো কি পাবো না এটা একটা টেনশনে থাকি। আর প্রতি মাসে তার পেছনে প্রায় 10,000 টাকা, তার ব্লাড দেওয়া, ওষুধ সবকিছু মিলে 10,000 টাকা খরচ হয়। থ্যালাসেমিয়া এক ধরনের রক্তশূন্যতা, বংশগতভাবে এক পরিবার থেকে যায় আরেক পরিবারে। থ্যালাসেমিয়াতে রক্তের হিমোগ্লোবিন কমে যায়। এটি নির্ভর করে জিন ত্রুটির উপর। যে বাহক তার এই জিনের 2টো অংশের একটা অংশ হচ্ছে ডিফেক্টিভ, কিন্তু যখন দুটো অ্যাবনর্মাল জিনিসটাই যখন একজন সন্তানের মধ্যে বাবা থেকে এবং মা থেকে যেটা সে ইনহেরিট করলো উত্তরাধিকার সূত্রে সে পেল, সেটা 2টো পার্টি ডিফেক্টিভ, তখন সে ডিজিজ। আগামী 8 মে থ্যালাসেমিয়া দিবস। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান ব্যয়বহুল এই রোগের চিকিৎসায় অনুদান বাড়ানো প্রয়োজন, আর রোগটি নিয়ন্ত্রণে অবশ্যই বিয়ের আগে রক্ত পরীক্ষা অথবা গর্ভের 12 থেকে 15 সপ্তাহের মধ্যে ভ্রূণ পরীক্ষা করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতে প্রবেশ করা 4 বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন জগদল গ্রামের বশির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলম, বালিয়াডাঙ্গি উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মিস্টার, মোরলহাট জিয়াবাড়ি এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম এবং আনসারুল ইসলামের ছেলে শামীম। খবর পাওয়ার পর বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশের নাগরিক বলে ভারত যেভাবে লোকজনকে সীমান্তের এপারে ঠেলে দিচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রহণ করবে ঢাকা। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব, এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে 3য় দিনের মতো অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি শুরু করেন তারা। পরে দুপুর 1:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় ভিসির বাসভবনের সকল সেবাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ 9 মাসেও কোনো দাবি বাস্তবায়ন করতে পারেননি উপাচার্য, তাই দ্রুত সময়ের মধ্যে ভিসির অপসারণের দাবি তুলেছেন তারা। পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিক খোঁজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে। এর মধ্যে পিএসএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসিরের সঙ্গে কথা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। গত 27 এপ্রিল পেসার নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে যান। এর আগে 7 এপ্রিল লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ঢাকা ছাড়েন লেগ স্পিনার রিশাদ হোসেন। দুজনেরই কয়েকটি ম্যাচ বাকি আছে, তাই বাংলাদেশের এই 2 ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রতিবেশী দেশের যুদ্ধে শঙ্কায় নিটওয়্যার শিল্পের ব্যবসায়ীরা, পোশাক খাতের কাঁচামাল আমদানি নিয়ে উদ্বেগ। সভা সমাবেশে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার, বলছেন নেতারা, দেবেন নির্দেশনা। দেশের মোট জনসংখ্যার 11% থ্যালাসেমিয়ার বাহক, বিয়ের আগে রক্ত পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো, এরই সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।